নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, পার্বত্য ৩ জেলায় পাহাড় ধসের শঙ্কা। বান্দরবানের ৭ উপজেলায় প্রস্তুত ২ শতাধিক আশ্রয়কেন্দ্র। জামালপুরে নদী ভাঙনে বিপর্যস্ত তীরবর্তী মানুষ, ঝুঁকির মুখে ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। সুনামগঞ্জের পাহাড়ি ঢলের বালিতে ঢেকে গেছে ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। বর্ষার ভয়ঙ্কর রূপে দিশেহারা ২ ইউনিয়নের কৃষক। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার মামলায় ১০ বছর, আজ এখনও শেষ হয়নি মামলার বিচার। ক্ষুব্ধ নিহতদের স্বজনরা। স্বাগত জেলা বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়ছে। এর প্রভাবে ৩ পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এর আগে সোমবার দেশের ৪ বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ ৩ পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নিরাপত্তার স্বার্থে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক। এদিকে বান্দরবানে পাহাড় ধসে চরম ঝুঁকিতে বসবাস করছে লক্ষাধিক মানুষ। গত ১ দশকে জেলাটিতে পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে অন্তত ১০৫ জনের। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে নতুন করে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২ শতাধিক আশ্রয়কেন্দ্র খোলার কথা জানিয়েছে প্রশাসন। পাহাড়ের খাড়া ঢালে মাটি কেটে তৈরি করা হয়েছে এক একটি বসতঘর। টানা বৃষ্টি শুরু হলেই এসব ঘরের বাসিন্দাদের দিন কাটে চরম আতঙ্কে। বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইখংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি সহ জেলার ৭টি উপজেলার পাহাড়ের পাদদেশে একই চিত্র। পার্বত্য এই জেলায় সমতল ভূমির পরিমাণ কম হওয়ায় এবং অধিকাংশ বাসিন্দা দরিদ্র সীমার নিচে বসবাস করার কারণে অল্প দামে পাহাড়ি জায়গা কিনে মাটি কেটে বসতি স্থাপন করেন। ফলে বর্ষা মৌসুম এলেই পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী জেলার ৭টি উপজেলায় বর্তমানে ৫,৭৫৬টি পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। ২-৪ দিন যাওয়ার বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখানে অনেক আতঙ্ক আছি। দিন মজুরি করে খাই, তেমন জায়গা জমিনও নাই, এই কারণে পাহাড় আছি আর কি। গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা তীব্র হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাইকিং। ঝুঁকি জেনেও অনেকে নিজেদের বসতভিটা ছেড়ে যেতে নারাজ। আতঙ্ক আছে তো, পাহাড় ভাঙিত পারে আরো বৃষ্টি বয়ে, মানে পাহাড় ভাঙিয়েছি আমার তো কোনো জায়গা নেই, আমাদের তো সমর্থ নেই যার জায়গা নিয়ে কিনে ঘর করার। বই হলে তো থাকতে হবে, না হলে তো যাবো কোথায়। এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং পাহাড় ধসের সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় ২ শতাধিক আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমার 2টি পয়েন্টে মাতামুহুরীর প্রায় বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। অন্য জায়গাগুলোতে পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবেই বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয়কেন্দ্র রেডি আছে।
তো এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাহাড়ি এলাকায় আগামী 9 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পাহাড় ধস ও বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে আরও বসতবাড়ি, ফসলের মাঠ, গুচ্ছ গ্রাম, মসজিদ ও মাদ্রাসা। অন্যদিকে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, সেই সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে, জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও মেলান্দহে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে বসতভিটা, ফসলের মাঠ, পাকা সড়ক, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এরই মধ্যে 8 কিলোমিটার জায়গার কমপক্ষে 100 বসতবাড়ি নদীতে তলিয়ে গেছে। বেশি ঝুঁকিতে রয়েছে মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকাটচর ও মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা, উজান কলকিহারা, ফকিরপাড়া, মন্দিপাড়া, চিনারচর, বাঘাডোবা সহ 16টি গ্রাম এবং সাধুরপাড়া ইউনিয়নের কুতুবের চর, চর আয়েরমারি ও বাঙ্গালপাড়া, বালুগাঁও। ভাঙনের শিকার নতুন এলাকাগুলোতে ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সেই সাথে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। আমি যে নদীর তনে ভেঙে গেছি, আমাকে একটা মানুষ জেলার আশ্রয় দেবো, তাও তো আমি পেতাছি না। আমার ছাড়ার মতন কোনো জায়গা নাই। আমি কই যাই, কই থাকি, কই কি করি, আমি কোনো দিশে পিছে পাইতাছি না। বাড়ি ঘর আছে, এটিও ভাঙি গেতেছে গা। এটি এখনো এটি সমাধান কেউ কিছু করে না। এই দেশের মধ্যে কত মানুষ আইতাছে, কোনো খোঁজ খবরই নাই, বা কেউ আশ্রয় দিব তারও নাই। যদি পানি উন্নয়ন বোর্ডে যদি এটা কাজ করার ব্যবস্থা যদি না নেয়, তাহলে এগুলো সম্পূর্ণ এই পুরোটা গ্রাম নদী চলে যাবে। নদী ভাঙ্গার পর ভাঙ্গা আরো আইতাছে, ওই মানুষের বাইরে খোলা বাইটেকের ভিতরে আছি। এলাকায় 20 থেকে 25টি গ্রাম নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই অন্যত্র চলে গেছে। অনেক মসজিদ, মাদ্রাসা, কিছু ঘরবাড়ি বিলীন হয়ে চলে গেছে নদীতে। এর জন্য পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত কাজ করে, তাহলে আমরা মেরুচর ইউনিয়নবাসী খুব লাভবান হব। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধ হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদেরকে কিছুটা ক্ষতিপূরণ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আশা করছি যে পানি উন্নয়ন বোর্ড যেভাবে কার্যকর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তাতে এই ভাঙন রোধ করে এই অসহায় মানুষদেরকে রক্ষা করা সম্ভব। ভাঙন কবলিত এলাকাগুলোতে দ্রুত ব্যবস্থা না নিলে অধিকাংশ জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দর্শক, আমরা আগে জানিয়েছিলাম যে বান্দরবনের পাহাড় ধসে চরম ঝুঁকিতে পড়েছে লক্ষাধিক মানুষ। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের বান্দরবনের প্রতিনিধি সোহেল কান্তিনাথের কাছে। সোহেল, পাহাড় ধস মোকাবেলায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, আর কোন কোন উপজেলা এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের জানাবেন। জি, টানা বর্ষণের কারণে বান্দরবনে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। মূলত গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় আসলে পাহাড় ধসের আশঙ্কাটা বেড়ে গেছে। আমরা গতকাল থেকে বান্দরবান জেলার ঝুঁকিপূর্ণ বসবাসকারী বাসিন্দা যেখানে আছে এইসব এলাকায় আমরা গিয়েছি, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের আসলে তারা অনেকটা বাধ্য হয়ে সেখানে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করতেছে, কারণ তারা তাদের সামর্থ্য অনুযায়ী সমতল জায়গায় অধিক দামে জায়গা ক্রয় করে সমতলে থাকার মতো তাদের সামর্থ্য না থাকার কারণে তারা অল্প দামে আসলে পাহাড়ের জমি ক্রয় করে সেখানে মাটি কেটে বসতি স্থাপন করেছে। আর সেখানে তারা ঝুঁকি জেনেও বসবাস করতেছে। আমরা তাদের সাথে কথা বলে আরো জেনেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে বছরের অন্যান্য সময় তারা শান্তিপূর্ণ বসবাস করে আসলেও সেখানে বর্ষায় আসলে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, কারণ যখন অতিরিক্ত বৃষ্টি হয় তারা আতঙ্কে দিন কাটে। বিশেষ করে রাত্রে তারা তাদের বৃষ্টি
পরিবার পরিজন নিয়ে তারা মূলত আসলে জেগে থাকে কখন পাহাড় ধসের ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটে, সেজন্য তারা আতঙ্কে থাকে। তাদেরকে বর্ষায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এদিকে প্রশাসনের পক্ষ থেকে জেলায় দুইটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি তারা আশ্রয় কেন্দ্রে যাবে কিনা সে ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলেছি। অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা, কারণ সাময়িক সময়ের জন্য আশ্রয় কেন্দ্রে গেলেও আবার পরবর্তী সময়ে নিজ বাড়িতেই চলে আসতে হয়, সেজন্য তারা অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা। তারা নিজ বাড়িতে থেকে থাকতেই ইচ্ছা পোষণ করেছে। তা আমরা কথা বলেছিলাম বান্দরবান জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন দুর্যোগ মোকাবেলায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে জেলার 7 উপজেলায় 7টি উপজেলার মধ্যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো সময় ঝুঁকিপূর্ণ বাসিন্দারা এইসব আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিতে পারবে। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, অধিদপ্তরের সাথে আমরা যেটা জেনেছি গত কাল থেকে 135 মিলিমিটার বান্দরবানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী আরো কয়েকদিন এখানে ভারী বর্ষণ অব্যাহত থাকবে এবং এছাড়াও নিম্ন অঞ্চল প্লাবিত হওয়া রয়েছে। তো বলা চলে বান্দরবানের ঝুঁকিপূর্ণ যেসব বাসিন্দা আছে তাদেরকে যদি স্থায়ীভাবে কোনো জায়গায় সরকারিভাবে কোনো পুনর্বাসন করা হলে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা সেখানে চলে যাবে এবং পাহাড় ধসে হতাহতের ঘটনা কিছুটা হলেও রক্ষা পাবে। তো এই ছিল বান্দরবান থেকে আমার কাছে পাহাড় ধস নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহেল আপনাকে। বান্দরবানে পাহাড় ধসের খবর জানছিলাম আমরা সোহেলের কাছ থেকে। নদী ভাঙন নিয়ে আমাদের জামালপুর থেকে আরো জানাচ্ছে জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে বেশ কয়েকটি উপজেলা এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে, উপজেলার ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। তো সেই বিষয়ে আমরা এখন জানবো আমাদের জামালপুর প্রতিনিধি ও কুড়িগ্রাম জামালপুর প্রতিনিধি তানভীর হীরা ও কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম। রাশেদ, আমরা শুরুতে যেতে চাই জামালপুরে। হীরা, কোন কোন উপজেলা নদী ভাঙনের ক্ষতির মুখে পড়েছে আমাদের জানাবেন, আর এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? সিয়াম, আপনি যেহেতু বললেন যে এই মুহূর্তে জামালপুরে প্রত্যেকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিশেষ করে জামালপুরের দ্বিতীয় বৃহৎ নদী ব্রহ্মপুত্র, পুরনো ব্রহ্মপুত্রকে ঘিরে আসলে মানুষের বসস্থান বেশি থাকার কারণেই আসলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে জামালপুরের মেলান্দহ, বক্সিগঞ্জ এবং ইসলামপুরের বেশ কয়েকটি জায়গায় ব্রহ্মপুত্র নদীর ভাঙন দেখা দিয়েছে। এর সাথে সাথে আসলে জামালপুরের যমুনা নদীতেও সরিষাবাড়ি উপজেলা নলছোয়া একটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তবে বিশেষ করে যদি জানাতে চাই আপনাকে যে এই মুহূর্তে সিয়াম জামালপুরের বক্সিগঞ্জ এবং মেলান্দহ উপজেলায়, এই দুইটি উপজেলায় প্রচন্ড রকমের তীব্র ভাঙনের শিকারে মানুষের বসত ভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, গুচ্ছগ্রাম, আশ্রয় কেন্দ্রগুলো সহ হুমকির মুখে পড়েছে এবং বিশেষ করে কয়েকশো একর ফসলি জমি এবং শত শত বসত ভিটা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনাকে বলা যায় পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাগুলোতে আসলে বেশি ভাঙন প্রবলিত এলাকা, সেই জায়গাগুলোতে এখন স্পর্শ করতে পারে নাই পানি উন্নয়ন বোর্ড। তবে পানি উন্নয়ন বোর্ড বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ভাঙন প্রতিরোধে তারা জিওব্যাগ ফেলছে। আর যদি বলে যে এই মুহূর্তে আসলে প্রশাসনের কি ভূমিকা, প্রশাসনের আমরা দেখেছি যে গতকালকে আমি উপজেলা বক্সিগঞ্জ উপজেলা ইউনোর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে তারা সামান্য কিছু ত্রাণের ব্যবস্থা করেছেন, যেটি আগামীকাল তারা পৌঁছবে। তবে ত্রাণ আমরা যেখানে গিয়েছিলাম ভাঙন নদী ভাঙন এলাকাগুলোতে, সেখানে আসলে যে পরিমাণ ভাঙন এবং অসহায় মানুষের, দরিদ্র মানুষের যে সমাগম, সেটি আসলে তারা ঘর বাড়ি ছাড়া বাস্তবিকতা হয়ে বিভিন্ন জায়গায় তারা খোলা আকাশের নিচে অন্যত্র চলে গেছেন। যার কারণে আসলে যে পরিমাণ মানুষ অসহায় অবস্থায় আছেন, যে পরিমাণ ত্রাণে তারা কথা বলছেন, সেই ত্রাণ আসলে খুবই অপ্রতুল্য। তার পাশাপাশি তারা যেটি বলছেন, এই নদী পাড়ের মানুষগুলো বলছেন যে এই মুহূর্তে আসলে ত্রাণের খুব বেশি প্রয়োজন নেই, তাদের প্রয়োজন একটি অন্ততপক্ষে আপৎকালীন যে ভাঙন রোধে, সেটি এই ভাঙন রোধে তারা আসলে দ্রুত ব্যবস্থা চায়। এই ছিল জামালপুরের ভাঙন রোধে সর্বশেষ তথ্য। সিয়াম। হীরা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি কুড়িগ্রামে। রাশেদ, গত কয়েকদিনে ভাঙনের কি অবস্থা দেখছেন, আর কোন কোন এলাকায় ভাঙন বেশি হচ্ছে আমাদের জানাবেন।
সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের যে পাহাড়ি ঢল এবং যে টানা বর্ষণের কারণে যে বন্যা প্রবাহিত হয়েছিল কুড়িগ্রামে, সেগুলো পানি কিন্তু নেমেছে ইতোমধ্যে আমরা দেখেছি। শুধুমাত্র নিম্নাঞ্চল, এখনও কিছু নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে, তবে এখনও কেউ পানিবন্দী নেই। আপনাকে একটু জানিয়ে রাখি যে পানি হ্রাস পাওয়ার সাথে সাথেই কিন্তু কুড়িগ্রামের যে বৃহৎ নদ নদীগুলো আছে, বিশেষ করে ধল্লা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদের যে অববাহিকায় যে সমস্ত জনপদ আছে, সেই জনপদগুলো কিন্তু এখন ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি যদি একটু বলি আপনাকে যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে চিলমারির যে ব্রহ্মপুত্রের যে কড়াই বরিশাল, সেই গ্রামটি কিন্তু প্রায় বিলীনের পথে। এছাড়া দুধকুমার নদের অববাহিকায় অবস্থিত যে ধাউরার কুটি এবং ভ্রুঙ্গামারী উপজেলার পাইকেরসরা ইউনিয়নের পাইকডাঙ্গা যে গ্রামটি আছে, সেটি কিন্তু এখন মারাত্মক হুমকির মুখে রয়েছে। এছাড়া তিস্তার যে রামহরি যে অঞ্চলটি আছে, সেই অঞ্চলটি কিন্তু এখন বিলীনের পথে। সেখানকার মানুষ আসলে প্রতিনিয়ত তারা ঘরবাড়ি হারাচ্ছে, তারা ফসলি জমি হারাচ্ছে। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যে সরকারপাড়া এবং বানিয়ারপাড়া আছে, সেই বানিয়ারপাড়ার কিন্তু বিলীন হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি সেখানকার মানুষের ফসলি জমি এবং বসত বাড়ি হারিয়ে তারা এখন নিঃস্ব, ভূমিহীনের তালিকায় নাম লিখেছে। এছাড়া অন্যান্য যে নদ নদীর যে অববাহিকায় যে সমস্ত জনপদ ছিল, আমরা দেখেছি যে সেখানকার মানুষগুলো সবকিছু হারিয়ে কিন্তু এখন নিঃস্ব। তবে আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এখানকার যে স্থানীয় যারা আছে তাদের কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ যে পানি উন্নয়ন বোর্ড যে অসময়ে যে আসলে জিও ব্যাগ যে বরাদ্দ করে, সেটি কিন্তু এখানকার স্থানীয়দেরকে ক্ষোভ তৈরি করেছে। এই কারণে যে নদী যখন সর্বস্ব সবকিছু নিয়ে নেয়, তারপরে আসলে পানি উন্নয়ন বোর্ডের এমন কর্মতৎপরতা দেখতে পায়। এবং আরও অভিযোগ রয়েছে যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু আসলে যে পরিমাণ জিও ব্যাগ বরাদ্দ করেছে, যেখানে 10,000 জিও ব্যাগ বরাদ্দের প্রয়োজন, সেই বরাদ্দে কিন্তু তারা পায় না, 1,000 জিও ব্যাগ বরাদ্দ দেয়, এমনটি অভিযোগ করছেন এখানকার স্থানীয়রা। এবং আরও যেটি তারা বলছেন যে এখানকার যে স্থায়ী নদী শাসনের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের যেটি ভূমিকা, সেটা একেবারেই হতাশাজনক। আমি গতকাল খোঁজ নিয়েছি বিভিন্ন কয়েকটি ভাঙন কবলিত এলাকায়, তারা যেটি বলছেন যে জায়গায় ভাঙন চলছে সেই জায়গায় তারা জিও ব্যাগ না ফেলে তারা অন্য কোনো জায়গায় ফেলছে। এবং পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধেও কিন্তু বিশেষ করে নির্বাহী প্রকৌশলীর ব্যাপারেও তারা বিস্তর অভিযোগ তুলেছে। সিএম, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে 16টি নদ নদী আছে, প্রতিটি নদ নদীর মধ্যেই কিন্তু বৃহৎ নদ নদীগুলোর মধ্যেই ভাঙনটা বেশি দেখা দিয়েছে। আর এই সমস্ত ভাঙনের কারণে কিন্তু কুড়িগ্রামে প্রতি বছর হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যায়। যে কারণে তারা যেটি দাবি তুলছে যে তাদের স্থায়ী ক্ষতিপূরণ তারা চায়, এবং সেই সাথে একটা বাড়ি বা বসত বাড়ি যখন ভেঙে যায় তখন সরকারি নীতিমালা করা দরকার, যাতে আসলে তারা সর্বস্ব হারার সাথে সাথেই তারা যেন পুনরায় তাদের যে জীবন জীবিকা এবং বসত ভিটা করার জন্য তারা যেন সরকারের কাছ থেকেই স্থায়ী ব্যবস্থা পায় এবং সহযোগিতা, এমনটি তারা কিন্তু দাবি করেছেন। আমরা এখানকার কথা বলেছি, এখানকার চর উন্নয়ন কমিটির একটি সংগঠন আছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে উন্নত রাষ্ট্রে কিন্তু এই সমস্ত নদী ভাঙা মানুষের জন্য কিন্তু তাৎক্ষণিক কিছু ব্যবস্থা দেওয়া হয়, বিশেষ করে ভূমির ব্যবস্থা দেওয়া হয় এবং অর্থনৈতিক ব্যবস্থা দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে সেই ব্যবস্থাপনা নেই, এমনটি এখানকার ভূমি উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চলমান বন্যায় কিন্তু কৃষিতে একটি ব্যাপক প্রভাব পড়েছে, বিশেষ করে শাকসবজি এবং পটল, চীনা, বেগুন এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু পচন ধরেছে, যে কারণে বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়েছে, যার আসলে প্রভাব আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটু ব্যাপক অবস্থা তৈরি করেছে। সিয়াম, কুড়িগ্রামের যে নদী ভাঙন এবং সেই সাথে বন্যার যে প্রভাব, এটি কিন্তু স্পষ্ট, ক্ষতচিহ্ন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সিয়াম, এই ছিল নদী ভাঙন এবং কুড়িগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ রাশেদ ও হীরা আপনাদের। কুড়িগ্রাম ও জামালপুর থেকে নদী ভাঙনের পরিস্থিতি সর্বশেষ সম্পর্কে আপনাদের জানাচ্ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পাহাড়ি ঢলের সাথে বালু এসে নষ্ট হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমিতে ফসলি জমি হারিয়ে দিশেহারা তাহিরপুর উপজেলার সীমান্তের 2 ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের কৃষক। প্রতি বর্ষায় বৃষ্টির সময় বেড়ে যায় পাহাড়ি বালুর এই আগ্রাসন।
ব্যবস্থা না নেওয়া হলে এই বালুর আগ্রাসন আরও অনেক দূর পর্যন্ত যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। সীমান্তের ওপারে ২০০৮ সালে পাহাড় ধস হয়। তারপর থেকে প্রতি বর্ষায় আসে ঢল, সাথে বালু ও পাথর। তাই বৃষ্টি আসলেই সীমান্ত এলাকার মানুষ দুশ্চিন্তায় থাকে। মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের ঝর্ণা দিয়ে বৃষ্টির সাথে আসছে বালু, যা নষ্ট করছে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ২টি ইউনিয়নের অন্তত ১০ গ্রামের শতাধিক কৃষকের ফসলি জমি। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের পচাশোল, রজনী লাইন, চাঁদপুর, বীরেন্দ্রনগর, চারাগাঁও, কলাগাঁও, লাকমাছড়া ও বড়ছড়া গ্রামের শতাধিক কৃষক প্রতি বছর পাহাড়ি বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতের পাহাড়ি ছড়া দিয়ে বৃষ্টির সময় ঢলের পানি, বালু ও পাথর সীমান্তবর্তী প্রায় ১০ কিলোমিটার এলাকার ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট ঢেকে দিচ্ছে। ফলে বালুতে চাপা পড়া জমিতে এখন আর চাষাবাদ সম্ভব হচ্ছে না। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। জমি নষ্ট হয়ে গেছে গা, তো আর হোসিল আর করা যায় না। জমিনের মধ্যে পানি চলনের পথ নাই, নামানোর পথ নাই। খাওয়া বোয়া তাহা খুবই অসুবিধা। মনে করেন না আমরা কোন সরকারও আমরা দেখে না যে এটা বালু চাইছে না ফেলাই দিয়ে দূরাহি, তো হেরা শান্তি থাকতে। বছরের পর বছর পাহাড়ি ঢলের সাথে বালু আসায় ফসলি জমি নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন কৃষকরা। তাই খুব শীঘ্রই খাল খননের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পাহাড়ি ঢলে বালি পাথর এসে এই জমি জমা একদম নষ্ট হয়ে যাচ্ছে এবং আমার রাস্তাঘাট পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা এখানে কিছু খাল আছে, খালগুলি খনন করার জন্য, এবং আমাকে খাল খননের জন্য বলছেন এবং এক্সিমকেও বলা হয়েছে। আমরা আশা করতেছি আগামী ১৫-২০ দিনের মধ্যেই এই খাল খননের কাজটা আমরা শুরু করব। এই খালগুলি যদি আমরা খনন করতে পারি আমাদের এই সমস্যাটা সমাধান হবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি এবং ইনশাল্লাহ হবে। গত ১৬ বছর ধরে পাহাড়ি বালুর আগ্রাসনে সীমান্তবর্তী এলাকার কমপক্ষে ৫০০ হেক্টর জমি নষ্ট হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার ১০ বছর পার হলেও শেষ হয়নি বিচার কাজ। ২০১৬ সালের ঈদের জামায়াতে ভয়াবহ হামলায় নিহত হন স্থানীয় গৃহবধূ ও পুলিশের ২ সদস্য। সেদিনের ভয়াল স্মৃতির কথা মনে করে এখনও আঁতকে ওঠেন স্থানীয়রা। মামলার রায় না হওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা। শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতি চলছিল। ঠিক সে সময় মাঠের অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পুলিশের ২ সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হককে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে প্রাণ হারান গৃহবধূ জন্না রানী ভৌমিক। এ সময় পুলিশের গুলিতে নিহত হন জঙ্গি আবির রহমান। হামলার ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করা হলেও বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ১৯ জন। মারা যাওয়া আসামিদের বাদ দিয়ে ২০১৮ সালে আদালতে ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে বড় মিজান ও আনোয়ার হোসেন গত বছরের মে ও জুলাই মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ছাড়া পান। ঘটনার ১০ বছর পার হলেও এখনো শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। সেদিনের কথা মনে হলে এখনো আঁতকে ওঠেন স্থানীয়রা। এত বছর হয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় হতাশ নিহতের স্বজনরা। ১০ বছর পরও আমরা বিচার কিভাবে চলছে ওইটাই বুঝতে পারতেছি না। কিশোরগঞ্জ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক সুপ্রিয়া রহমানের আদালতে গত ৬ এপ্রিল এই মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য
ছিলেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রণে নিতে তারাও কিন্তু তাদের উপর অ্যাটাক করে এবং পারেননি। তো কিশোরগঞ্জের সাধারণ সেটাই কিন্তু দাবি জানিয়েছেন। তো কিশোরগঞ্জের সুলাকিয়া জঙ্গি হামলার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মাহমুদুর রহমান, সিয়াম। ধন্যবাদ জীবন আপনাকে। শরফউদ্দিন জীবনের কাছ থেকে। জেলা বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। 4 বছরেও চালু হয়নি জয়পুরহাট সদর হাসপাতালের আইসিইউ ইউনিট। সিলেটে ঠেকানো যাচ্ছে জয়পুরহাট 200 জেনারেল হাসপাতালে কোটি টাকার আইসিইউ যায়নি 4 বছরেও। রয়েছে অ্যানেস্থেসিস্ট ও প্রয়োজনীয় নার্সের সংকট, ফলে মুমূর্ষ রোগীদের চিকিৎসায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন শতাধিক রোগী। তাই জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2022 সালে পুরাতন ভবনের 4 তলার একটি স্টোর রুমে 10 শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। আনা হয় কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি। তবে হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসক, ওয়ার্ড বয় এবং আয়ার মতো জনবলের তীব্র সংকট রয়েছে। রোগীরা বলছেন, উদ্বোধনের প্রায় 4 বছর পরও আলোর মুখ দেখেনি নিবিড় পরিচর্যা কেন্দ্রটি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই হসপিটালে আইসিইউ বেড আছে, কিন্তু এখানে দক্ষ জনবল না থাকার কারণে এখানে আইসিইউ সেবাটা জয়পুরহাট জেলার রোগীরা পাচ্ছে না। আমাদের 8 তলা থেকে নিচতলায় পানি নিতে আসতে হচ্ছে। ডাক্তারের এবং নার্সদের পুরো আগের মতো আমরা সেবাও পাচ্ছি না, তাদের অনীহা। আইসিইউ ইউনিটটি চালু না হওয়ায় বগুড়া বা অন্য কোনো হাসপাতালে রেফার করা হচ্ছে মুমূর্ষ রোগীদের। এতে একদিকে যেমন অপচয় হচ্ছে সময়, অন্যদিকে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। অনেক রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছেন পথেই। আমাদের একটা রোগী আসলে তৎক্ষণিক যে আইসিইউতে রাখবো এটা রাখা যাচ্ছে না, আমাদেরকে বগুড়ায় নিয়ে যেতে হচ্ছে, অথচ আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ এখানে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে যে আইসিইউ শয্যা আছে এটা বন্ধ, এটা চালু হলে আমাদের জয়পুরহাটবাসীদের অনেক উপকার হতো এবং আমাদের হয়তো বা রাজশাহী বা জয়পুরহাটের উদ্দেশ্যে নাও যাওয়া লাগতো। হাসপাতালটির তত্ত্বাবধায়ক জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাঙ্ক্ষিত সেবা দিতে পারবেন তারা। আমরা অবশ্য অজ্ঞানের ডাক্তারের চাহিদা দিয়েছি মিনিস্ট্রিতে, তো বর্তমানে আমরা চালু করতে পারিনি অজ্ঞানের ডাক্তারের অভাবে। তবে অচিরেই অজ্ঞানের ডাক্তার ঠিকমতো মিনিস্ট্রি থেকে সাপ্লাই দিলে আমরা এই আইসিইউ ভালোভাবে চালু করতে পারবো ইনশাআল্লাহ। চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অন্যান্য সমস্যা সমাধান করে আইসিইউ ইউনিটটি দ্রুত চালু করার দাবি জয়পুরহাটবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।
দীর্ঘদিন সংস্কারের অভাবে পাবনা শহরের পাবনা জেনারেল হাসপাতাল সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীসহ সাধারণ মানুষ। তবে প্রশাসন বলছে সড়কটির 2.1 কিলোমিটারের মধ্যে 1400 মিটার সংস্কারের জন্য টেন্ডার রয়েছে। তবে বাকি 700 মিটারের কাজ থাকবে অসম্পূর্ণই। পাবনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যস্ততম সড়ক শহীদ চত্বর থেকে মেরিল বাইপাস। প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এখন যেন দুর্ভোগের আরেক নাম। পাবনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম এটি। প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষ ব্যবহার করেন সড়কটি, কিন্তু সড়ক জুড়ে তৈরি হওয়া বড় বড় গর্ত আর ভেঙে যাওয়া কার্পেটিং এর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হয়ে গেলে রাস্তাঘাট এমনভাবে অবস্থান হয়ে যায়, কোথায় গর্ত আছে কোথায় উঁচু নিচু, ড্রাইভাররা এটা অনুমান করতে পারে না। আমাদের এই রোডে পানি জমে থাকে, রিক্সা অটো কোনো কিছু ঠিক মতন আসতে চায় না, উল্টায় পড়ে যায়। এই রাস্তাটা তো ভাঙা, এমন ভাঙা 10-15 হাত পর পরই গর্ত আর গর্ত। এর চাইতে খারাপ রোড আমার মনে হয় না যে পাবনা টাউনে আর আছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি মেরামতের দাবি জানানো হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। এটা একটা জনবহুল রাস্তা, এখানে সব সময় ইমার্জেন্সি লোকজন চলাচল করে। যখন রাষ্ট্রপতি আসে শুধু তখনই একটু কাজ টাজ হয়, তাছাড়া সবসময় বন্ধ থাকে। নামমাত্র 2-4টা খোয়াটোয়া ফেলে বিল তরে নিয়ে চলে যায়। তবে দেরিতে হলেও মিলেছে আশার বাণী। 2100 মিটার সড়কের মধ্যে 1400 মিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাস্তাটি সেটি বরাদ্দ পেয়ে অলরেডি টেন্ডার হয়েছে এবং টেন্ডার কাজও শেষ হয়েছে। তবে 2-1 দিনের মধ্যেই সেই রাস্তাটি উদ্বোধন হবে। আশা করি এই কাজটি শেষ হলে ওই এলাকার মানুষ তথা হাসপাতালে যারা রোগী এবং অন্যান্য যারা আছে তাদের যাতায়াতের সুবিধা হবে। কেবল এই সড়ক নয়, পাবনা পৌরসভার মোট 240 কিলোমিটার পাকা রাস্তার বেশিরভাগই এখন জরুরি সংস্কারের প্রয়োজন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিন আলী শেখ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইয়াসিন, সংস্কারের জন্য যে 1400 মিটারের সড়কের টেন্ডার হয়েছে, তো এর কাজ কবে শুরু হবে এবং শেষ হওয়ার সম্ভাব্য সময়সীমা কি জানাবেন? সিয়াম, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার সবচেয়ে ব্যস্ততম একটি সড়ক, পাবনার শহীদ চত্বর থেকে শুরু হয়ে মেরিল বাইপাস পর্যন্ত। কিন্তু আমি যেখানে অবস্থান করছি এই জায়গাটি পাবনা জেনারেল হাসপাতাল, 250 শয্যার এই হাসপাতালের ঠিক কিছুটা অদূরেই আমি রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই হাসপাতাল দিয়ে কিন্তু আসলে প্রতিনিয়তই চলাচল করছে রুগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো, সেই অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিন্তু শহরের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছে। তো আমরা ইতিমধ্যে এই সড়কটি পড়েছে পৌরসভার মধ্যে। আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এই 2100 মিটারের এই সড়কটির মধ্যে 1400 মিটার কিন্তু এই সড়কের সংস্কার কাজের যে টেন্ডার হয়েছে সেই কাজটি কিন্তু গত 2 দিন আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই সংস্কারের কাজ কিন্তু শুরু হয়নি। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে পাবনাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, সম্ভবত এই কারণেই তারা এই কাজটি শুরু করতে পারেনি। এবং কি পাবনার মানুষের যে অভিযোগ, এই রাস্তাটি দিয়ে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি এই যে ভাঙাচোরা যে অবস্থা দেখছেন, আমি একটু আপনাদেরকে দর্শকদেরকে একটু দেখাই যে এই রাস্তা দিয়ে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু যে ব্যাটারি চালিত
অটোরিকশা এবং কি রিক্সা এবং বিভিন্ন গাড়ি কিন্তু এই রাস্তাতে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। পাশাপাশি কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বেশ কয়েকটি স্কুল রয়েছে সামনে, সেই স্কুলে যারা যাতায়াত করেন শিক্ষার্থীরা তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই খানাখন্দের মধ্যে কিন্তু পানি বেঁধে আছে, একটা গাড়ি যদি যাচ্ছে এই পানি কিন্তু আসলে ওই শিক্ষার্থীদের গায়ে অথবা সাধারণ যারা পথচারী রয়েছে তাদের গায়েও কিন্তু পড়ছে। তো এই সড়কটি কিন্তু পাবনার যে মানুষরা রয়েছে, পাবনাবাসীর কিন্তু প্রাণের দাবি উঠেছে যে এই সড়কটি দ্রুতই সংস্কার করা হোক। কিন্তু আরেক জায়গায় বিপত্তি বেঁধেছে যে 2100 মিটার সড়কের মধ্যে 1400 মিটার সড়কের সংস্কারের কাজের টেন্ডার হলেও কিন্তু দৃশ্যমান এখন আমরা কোনো কিছু পাইনি। বাকি 700 মিটার কিন্তু আসলে এই সড়কের কাজের কিন্তু কোনো টেন্ডার হয়নি। এ নিয়ে কিন্তু আসলে পাবনার মানুষের মধ্যে বিপত্তি দেখা দিয়েছে। তো এই হাসপাতাল রোড থেকে শিয়াম আমার কাছে ছিল এই সড়কের সর্বশেষ খবর। ধন্যবাদ ইয়াসিন আপনাকে। পাবনার সড়কের অব্যবস্থাপনার বিষয়ে জানছিলাম ইয়াসিন আলী শেখের কাছ থেকে। হামের উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিনিয়তই। সোমবার হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 7 মাস বয়সী এক শিশু রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এম এ কায়ুম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কায়ুম, জেলায় হামের টিকা দেয়া হলে এখনও সংক্রমণ কেন কমছে না, আর জেলার বিভিন্ন হাসপাতালে আইসিইউ সেবা কেমন জানাবেন? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাভারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছে দলটি। এর আগে সোমবার রাত 10:45টার দিকে সাভার থানা স্ট্যান্ডের পাশে ঈদগাহ মাঠে ঘটনা ঘটে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হাত বোমার বিস্ফোরণের ঘটায়। এ সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আপনারা যদি মানুষের আমরা চারপাশে তাকিয়ে দেখছি মাদকের ছড়াছড়ি চলছে। জেলা বুলেটিনে নিচ্ছে আর একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। 5 জেলায় ধর্ষণ ও ধর্ষণের উপর হত্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড। শরীয়তপুরে স্কুল ছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে 2 জনকে খালাস এবং 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড। জামালপুর সহ দেশের 5 জেলায় ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে শরীয়তপুরের বহুল আলোচিত স্কুল ছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ডের রায় বাতিল করে 2 জনকে খালাস এবং অপর 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। দ্রুত রায় বাস্তবায়নের দাবি বাদী পক্ষের। সম্প্রতি ধর্ষণ প্রবণতা রোধে দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে দেশজুড়ে দাবি ওঠে। পরিবর্তিত পরিস্থিতিতে আজও দেশের 5 জেলায় ধর্ষণ মামলায় রায় দেন সংশ্লিষ্ট আদালত। রায়ে 9 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, 2 জনের দেওয়া হয় যাবজ্জীবন। জামালপুরের বকশীগঞ্জে 2025 সালের 25 মে বাড়ি ফেরার পথে গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরদিন গৃহবধূ বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও অন্তত 4 জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে 8 জনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 7 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দোষ প্রমাণিত না হওয়ায় 1 জনকে খালাস দেওয়া হয়। নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে
প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। অন্যদিকে নোয়াখালীর চাটখিলে 5 বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড সহ 1 লাখ টাকা জরিমানা করেছে বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9-2 ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন বাদীর স্বজনেরা। দ্রুত রায় বাস্তবায়ন চান তারা। একই দিনে খাগড়াছড়ির রামগড়ে 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে চা দোকানিকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। একই সময়ে গোপালগঞ্জে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক নারীসহ 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। আমি আশাবাদী ছিলাম যে আমার আসামি খালাস হবে এবং ন্যায় বিচার পাবে, কিন্তু আজকে সেই আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এদিকে শরীয়তপুরে 2017 সালে স্কুল ছাত্রী রিমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া 4 আসামির মৃত্যুদণ্ডের রায় আংশিক বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ 2 আসামিকে খালাস দিয়ে অপর 2 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2019 সালে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দীর্ঘ আপিল শুনানি শেষে হাইকোর্ট সেই রায় কিছুটা পরিবর্তন আনলেন। শেখ নিগার সুলতানা, 1 ন্যাশনাল ডেস্ক। বিগত স্বৈরাচারী সরকার গায়ের জোরে প্রশাসন যন্ত্র ব্যবহার করে ক্ষমতায় ছিল। তারা জনগণের কল্যাণ না করে লুটপাট ও দলীয়করণে ব্যস্ত থাকায় দেশের সব খাতে অনিয়ম জেঁকে বসেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সোমবার দুপুরে নরসিংদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় খায়রুল কবির খোকন বলেন, প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সহ সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বোর্ড ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। খিচুড়ি খাওয়ার জন্য বিদেশে তারা লোক পাঠিয়েছে, খিচুড়ি মানে কিভাবে রান্না করতে শেখার জন্য বাইরে পাঠিয়েছে, পুকুর খনন কিভাবে করতে পাঠানো হয়েছে। মানে সরকারের অর্থ, জনগণের অর্থ লুটপাট করার যত রকম নিয়ম আছে সব অর্থ তারা করেছেন। 30 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। আমাদের বক্তব্য না, ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমাদের বিশিষ্ট অর্থনৈতিক সিপিডি ফেলো আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তার শ্বেতপত্র প্রকাশে বলেছেন 30 লক্ষ কোটি টাকা চলে গেছে। সর্বোচ্চ বাজেট যে 9,38,000 কোটি টাকার বাজেট, 3 বারের বেশি সেই বাজেট করা যেত। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপার 11 জন জেলেসহ একটি ফিশিং ট্রলার ডুবে যায়। পরে 5 জন উদ্ধার হলেও বাকি 6 জন এখনো নিখোঁজ। দুপুরের দিকে উদ্ধার হওয়া জেলেরা সাগরের মোহনায় মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর গলাচিপা থানাকে জানায়। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রলার মালিক সহ 11 জন গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের উপরে যে 5 জন ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে। ট্রলারের ভিতরে 6 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ এবং 15 লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির 2 নেতাকে হাতে নাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সাথে অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে তারা। এই ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, রবিবার রাতে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে তার মুরগির খামার থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে যান এনসিপির কয়েকজন নেতা। তাকে মারধর করা হয়। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। অবশেষে 4 লাখ টাকার বিনিময়ে মুক্তি দেওয়ার আশ্বাসে সোমবার বিকেলে বড় মাঠে মাইক্রোবাসের স্ট্যান্ডে ডেকে পাঠান এনসিপির নেতারা। সেখানে ওত পেতে থাকা পুলিশ প্রাইভেট কারের ভেতর থেকে অপহৃত আব্দুস সামাদকে আহত অবস্থায় উদ্ধার করে। সেই সাথে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ মুন এবং হাসিন ইশরাক মিমকে আটক করে। পরে থানায় তদবিরে এসে আটকে পড়েন মিনাজ
প্রেম, হৃদয়, ইসলাম নামে আরও 3 এনসিপি নেতা। এই ঘটনার খবর পেয়ে অপহরণকারীদের শাস্তির দাবিতে রাতে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি অন্যান্য খবরের সাথে। শেরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে লটকনের চাষ। কম খরচে ভালো লাভ হওয়ায় আগ্রহী বাড়ছে কৃষকদের। মৌলভীবাজারের রাজনগরের নিখোঁজের 18 দিন পর বাড়ির আঙিনা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 3 জুলাই জায়েদা বেগমের বাবা নিখোঁজের জিডি করলে স্বামী আলমগীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সিসি ঢালাই ও বালির বস্তা চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে উদ্ধার অভিযানের সময় অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। জাহিদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং সে কোথায় লাশ তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। যে অভিযোগের প্রেক্ষিতে সরাসরি আসামিকে নিয়ে এসে এখানে আনলাম। আনার পর আমি জিজ্ঞেস করেছি তাকে যে তুমি লাশ কোথায় রাখছো, তো সেগুলো যা কোথায় রাখছে দেখাতে পারবো কিনা, সেগুলো দেখাতে পারবো। যে পরে তাকে আবার সরাসরি এখানে নিয়ে আসা হয়, এসে পরে সেই স্পটটা দেখানোর পরে তাকে আমরা আবার থানায় প্রেরণ করি এবং এখানকার লোক দিয়ে এবং যারা ডোম আছে তাদের সাহায্যে লাশটা উত্তোলন করা হয়। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে লটকন চাষ। কম খরচে বেশি লাভের আশায় এ ফল চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা। পাহাড়ি লটকন টক মিষ্টি ও রসালো হওয়ায় বাগান থেকে কিনে নিচ্ছেন পাইকাররা। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে পাকা আধা পাকা লটকন ফল। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় এখন পুরোদমে চলছে লটকন সংগ্রহ ও বিক্রি। কয়েক বছর আগেও সীমিত পরিসরে চাষ হলেও বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লটকন ফল। চাষিরা জানান, কম খরচে বেশি লাভের আশায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন তারা। পাহাড়ের মাটি লটকন চাষে উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর পরিধি। আমাদের এই পাহাড়ি এলাকায় এই লটকনটা আগে ছিল না, এখন হচ্ছে সবাই চাষাবাদ করতেছে, সবাই আসতেছে, বাগান দেখতেছে। এই লটকন অনেক বড় এবং সুস্বাদু। এই লটকন বাজারজাত আমরা বাজারে অনেক বেশি দামে বিক্রি করতে পারি। তেমন একটা খুবই খরচ নেই, যার জন্য একটা দেখা গেছে খুব ভালো একটা মুনাফা আসে বছর শেষে। আর ফলন এটা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন বর্তমান মানুষের কাছে। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। পাইকাররা জানান, পাহাড়ি এলাকার লটকন টক মিষ্টি ও রসালো হয় বাজারের চাহিদা বেশি, তাই তারা সরাসরি বাগান থেকেই ফল কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। যারা বাগান তৈরি করে আমরা বাগানে আসা কিনি, কেনার পরে মনে করুন যে বাগান পাকে তখন আমি মনে করুন যে আমরা বিক্রি করি। অন্য অন্য জায়গা থেকে এখানে লটকনটা অনেক মিষ্টি বেশি, স্বাদ বেশি। চাষিদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ। অন্যান্য ফসলের সাথে সাথী ফসল হিসাবে লটকন চাষ করা যায়। আমাদের ঝিনাইগাতি উপজেলায় এই লটকন চাষের সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। চলতি বছর জেলায় প্রায় 54 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। শাকিল মুরাদ, ওয়ান নিউজ, শেরপুর। জেলা বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, পার্বত্য 3 জেলায় পাহাড় ধসের শঙ্কা। বান্দরবানের 7 উপজেলায় প্রস্তুত 2 শতাধিক আশ্রয় কেন্দ্র। জামালপুরে নদী ভাঙনে বিপর্যস্ত তীরবর্তী মানুষ, ঝুঁকির মুখে ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। সুনামগঞ্জে পাহাড়ি ঢলের বালিতে ঢেকে গেছে ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। বর্ষার ভয়ঙ্কর রূপে দিশেহারা 2 ইউনিয়নের কৃষক।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার 10 বছর আজ এখনো শেষ হয়নি মামলার বিচার, ক্ষুব্ধ নিহতের স্বজনরা। এই ছিল জেলা বুলেটিনে। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।